নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন অনামিকা পাত্র। অনামিকা পাত্র বারাসাতের বাসিন্দা। এর আগেও বারাসাতের অনেক ঘটনা আমরা পেয়েছি, কিন্তু ইনি বলছেন এটা ওনার বাপের বাড়ি খড়গপুরে, সেখানকার ঘটনা এবং ওনাদের পাড়ার ঘটনা। কিছু কিছু ঘটনা, কিছু কিছু জিনিস পাড়ার লোকেরা আজও বলে, কিছু ঘটনা পরিবারের লোকেদের থেকে শোনা। ঘটনাটা এরকম, ওই যে ফ্যামিলি খড়গপুরের, সেখানে মা বাবা ছেলে, খুব ছোট সংসার, ভদ্রলোক ব্যাংকে চাকরি করতেন, স্ত্রী হাউসওয়াইফ, ছেলেও মোটামুটি লেখাপড়ায় ভালো, একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। এবার ছেলে আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে কলেজে গেছে, পড়াশুনো করছে। তো ছেলেটির একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, দুজনকে ভালোবাসে। ফার্স্ট ইয়ার থেকেই আলাপ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অবধি কোনো সমস্যা ছিল না। কলেজে যাচ্ছে, দেখা হচ্ছে, সব কিছু ঠিকঠাকই আছে। এইবার কলেজ যখন প্রায় শেষের দিকে, তখন থেকে মেয়েটা বলল, তুমি তোমার বাড়িতে জানিয়েছো তো যে আমরা এরকম সম্পর্কে আছি, পরে বিয়ে করতে চাই? ছেলেটি বলল, এভাবে কি করে বলবো, আগে চাকরি টাকরি পাই তারপর বলবো, এখন বললে তো মা বাবা রাগ করবে, সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আগে নিজের পায়ে দাঁড়াই তারপর। ছেলেটার যুক্তি খুব একটা খারাপ কিছু ছিল না, ছেলেটাও বেশ অ্যাম্বিশাস ছিল। ছেলেটা কলেজে থার্ড ইয়ারের পড়াকালীনই WBCS এরকম সরকারি যে চাকরির পরীক্ষার প্রস্তুতি হয় সেগুলো নেওয়া শুরু করেছিল কোন একটা ইনস্টিটিউট থেকে। তো পড়াশোনায় মন দিচ্ছিল, কারণ ওর মাথায় ছিল আমাকে চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার পরেই আমি বাড়িতে এই সম্পর্ক নিয়ে বলতে পারবো, আদারওয়াইজ কিছু বলে কোনো লাভ নেই, শুধু শুধু অশান্তি হবে। তো মেয়েটির থেকে ছেলেটি অন্তত 2 বছর সময় নিয়ে নেয়, বলে এখন তো পরীক্ষা দিচ্ছি, চাকরি দিলেই তো পাবো না, হয়তো 1 বছর না পরের বছর কি তার পরের বছর হয়তো পেলাম, তো আমাকে সময় দিতে হবে। ততক্ষণে তুমিও তোমার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যাও, যদি তুমিও চাকরি পেয়ে যাও, আমরা দুজনে চাকরি পেয়ে যাও, বাড়িতে, তোমার বাড়িতেও বলতে সুবিধা, আমার বাড়িতেও বলতে সুবিধা। তো মেয়েটা প্রথম জীবনে অতটা খুব একটা অ্যাম্বিশাস ছিল না, সাধারণ মেয়ে ছিল, যে বিয়ে করব, সংসার করব, সাধারণভাবে জীবনটাকে দেখতো। কিন্তু দুটো কারণ, একটা হচ্ছে ছেলেটা এক্ষুনি বিয়ে করতে পারবে না, ওরা সমবয়সী, ছেলেটা চাকরি না পেয়ে কোনো রকম কথা, বিয়ে তো দূরের কথা, কোনো রকম সম্পর্কের কথাই বাড়িতে বলতে পারবে না, যেখানে বাবা মা এত টাকা খরচা করে সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশুনো করাচ্ছে ওকে। এবার মেয়েটাও কিছু বলতে পারবে না, কারণ বললে ছেলে কি করে, ছেলে পরীক্ষা দিচ্ছে, কবে চাকরি পাবে তার নেই ঠিক। তো দুজনেই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যে ঠিক আছে, আমরা পড়াশোনাটাই কন্টিনিউ করে যাই, এটাই আমাদের জন্য ভালো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মেয়েটি MA-তে ভর্তি হয়, ছেলেটি তার কম্পিটিটিভ এক্সামের পড়াশুনো চলতে থাকে। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে যায়। এবার কি হলো, কলেজে যেরকম ওদের রেগুলার দেখা হতো, কলেজটা চলে যাওয়া মানে কমপ্লিট কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আর রেগুলার দেখা হয় না, ফোনে কথা হয়। আর যেটা হয়, খুব মাঝে মাঝে, মাসে 1 বার কি 2 বার ওরা কোনো একটা জায়গায় দেখা করে কথা টথা বলে, গল্প করে, ব্যাস ওইটুকুই, এছাড়া কোনো রকম সুযোগ সুবিধা নেই। তো এই সময়টা বলে দিই, এটা যে সময়কার ঘটনা, তখন 2006-2007 সালের ঘটনা, একদম রিসেন্ট না, আবার একদম বহু প্রাচীন ঘটনাও না। ফোন তো তখন মানুষের কাছে এসে গেছে, অ্যাভেলেবেল, নর্মাল ফোন, খুব একটা হাই প্রোফাইল কোনো ফোন বা অ্যান্ড্রয়েড তখনও আশা করি আসেনি মার্কেটে, বা কেউ যদি তর্ক করে যে না এসেছে, ওদের কাছে অন্তত ছিল না। এভাবে ওদের জীবন চলছিল। এবার মেয়েটির বাড়ি থেকে যখন মেয়েটার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, মেয়েটা 1 বছর পড়াশুনো করতে পারেনি বলে একটু ব্যাক পেয়েছিল, তার ওর কমপ্লিট করতে কোর্স প্রায় 3 বছর লেগে যায়। সব কিছু যখন মিটে গেল, ছেলেটা তখনও চাকরি পায়নি, পড়াশুনো চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে আরও কিছু এক্সট্রা কিছু শিখছে। এইবার মেয়েটির বাড়ি থেকে বলল, এবার তোমার বিয়ে দেব, অনেকটা বয়স হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হলে ভালো ছেলে পাওয়া যাবে না।
মেয়েটি তো বিয়ে করতে চাইছে না, বাড়ির লোক বলছে কেন বিয়ে করবে না। এবার সাধারণভাবে যেহেতু মেয়েটি ঘরের মধ্যে থাকতো, ইউনিভার্সিটিতে যেত আসতো, কিন্তু ওর মধ্যে কোনো রকম আলাদা কোনো পরিবর্তন বা ওর কোনো সম্পর্কে আছে এটা কিন্তু বাড়ির লোক কেউ কখনো বুঝতে পারেনি। মেয়েটা পড়াশোনার পাশাপাশি দু একটা টিউশন করতো বাড়িতে, ছেলেটাও তাই পড়াশুনো করতো আর সায়েন্স গ্রুপের কিছু স্টুডেন্ট বাড়িতে পড়াতো। আপাত দৃষ্টিতে দুজনেই খুবই ভালো। তো যখন বাড়িতে খুব সিরিয়াসলি বিয়ের জন্য উঠে পড়ে লাগলো, পেপারে অ্যাড দিচ্ছে, পাত্রপক্ষ ফোন করছে, ডেট পড়ছে যে এই দিন ছেলে বাড়ি থেকে দেখতে আসবে, তখন মেয়েটি এবার একটু ভয় পেয়ে যায় যে এবার মেয়েটিকে দেখতে মোটামুটি ভালোই ছিল, খারাপ না, সুতরাং দেখে পছন্দ হবে না সেই টেনশনও নেই। যদি পছন্দ হয়ে যায়, যদি বিয়ে ঠিক হয়ে যায়, এবার কি হবে চিন্তা করতে করতে ঠিক সেটাই ফলে গেল। প্রথম পাত্রপক্ষ যারা এলো সেই পরিবার একদম এক দেখায় মেয়েটিকে পছন্দ করে নিল। প্রথমে ছেলের বাড়ি, ছেলের মা বাবা দিদি এসে দেখে গেল, পরের দিন আরও দু একজন আত্মীয় এসে সেই মেয়েকে দেখে গেল, এবং এরা একদম ফাইনাল ভার্ডিক্ট দিয়ে গেল, না আমরা এখানেই ছেলের বিয়ে দেবো, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। সেই ছেলেটি সরকারি চাকরি করা ছেলে। বাড়ির লোকের তো মানে হাতে চাঁদ পাওয়ার মতন, যে একটা সম্বন্ধেই বিয়ে ফাইনাল মানে ভাবতে পারছে না। কিন্তু এইবার মেয়েটি দেখলো আর কোনো উপায় নেই বলে বাধ্য হয়ে ওর এতদিনের সম্পর্কটা বাড়ির লোকের কাছে রিভিল করে দিল, যে আমার এরকম এরকম সম্পর্ক আছে, আমি তাকেই ভালোবাসি, তার সঙ্গে গোটা জীবন কাটাতে চাই, তো প্লিজ তোমরা বিয়েটা ক্যান্সেল করে দাও। এবার ক্যান্সেল করব বলেই তো ক্যান্সেল কেউ করবে না, সমস্যা খুবই বেড়েছে, কিছুতেই কেউ ক্যান্সেল করবে না। মেয়েটি যত রকমভাবে সম্ভব বোঝাচ্ছে তার বাড়ির লোককে যে ক্যান্সেল করে দাও, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু আলটিমেটলি মেয়েটির বিয়েটা ঠিক হয়ে যায় এবং ডেট পড়ে জানুয়ারি মাসের মিডিলে, ডেটও ফিক্সড হয়ে যায়। এবং মেয়েটির পরিবারের লোক বলে সে ছেলেটি যখন চাকরি পায়নি, পড়াশুনো করছে, কবে কি পাবে তার নেই ঠিক, তার জন্য আমরা এত হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারবো না, এত ভালো পাত্র আর কি সম্পর্ক, কবে কলেজ শেষ হয়েছে তার নেই ঠিক, ও সম্পর্কে কোনো দাম নেই, ওরকম ভালো লাগা টাকা কলেজ লাইফে হয়, এত সিরিয়াস কিছু না। এবার মেয়েটি খুব পড়লো মহা বিপদে। সে ওই ছেলেটিকে ফোনে সমস্ত কিছু জানালো, এতদিনে ও একা পুরো সিচুয়েশানটা হ্যান্ডেল করছিল। ও ছেলেটিকে বলল, তুমি যেভাবেই তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো, তুমি তোমার বাড়ির লোককে বল আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে, অ্যাটলিস্ট বিয়েটা পেছিয়ে যাক, মানে ওদের বিয়েটা মানে নিজেদের কথা বলছে, আমাদের বিয়েটা যদি পেছিয়েও যায় রেজিস্ট্রি করে আমরা রেখে দিই, তাহলে বাড়ি থেকে সম্বন্ধ টম্বন্ধের এই ঝামেলাটা থাকবে না, তুমি যখন চাকরি পাবে তখন না আমাদের স্বাভাবিকভাবে যেটা আনুষ্ঠানিক বিয়েটা হবে। ছেলেটি রাজি হয়ে গেল, দেখলো না এতদিনের সম্পর্ক আমরা একে অপরকে হারাতে চাই না, চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ছেলেটি রাজি হয়ে গেল, ছেলেটি তার মা বাবাকে বলে। অদ্ভুতভাবে ছেলেটির মা বাবা প্রথমে একটু গড়রাজি হলো, পরে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমরা বিয়ে দেব। মেয়েটির বাড়িতে আসে, তারা কথাবার্তা বলে, কিন্তু মেয়েটির বাড়ির লোক একটু রিজিড। দেখুন আপনি ভালো চাকরি করেন, রিটায়ার করে হয়তো পেনশন পাবেন, তো সেই টাকায় কি আপনার ছেলে আর হবু বৌমা খাবে কেন, আপনার ছেলে কবে চাকরি পাবে তো তার ঠিক নেই। ভদ্রলোক বললেন, আমার ছেলে শিক্ষিত, আজ নয় কাল চাকরি পেয়ে যাবে, না হলে প্রাইভেট ফার্ম তো আছেই, চেষ্টা করছে যতদিন একটু সরকারি চাকরি পাওয়া যায়। তো মেয়েটির বাড়ির লোক তখন হ্যাঁ ঠিক আছে দেখছি, পরে আমরা এই নিয়ে আরও বাড়িতে আলোচনা করি ভাববো বলে ব্যাপারটাকে কাটিয়ে দিল। তার মাথার মধ্যে আছে যে ছেলেটির সঙ্গে জানুয়ারি মাসে ফিক্সড হয়ে গেছে, তার বাড়িতে কোনো রকমভাবে জানানো হবে না যে মেয়েটি বিয়ে করতে চায় না বা কিছু, সেখানে যেমন কথা দেওয়া আছে থাক, ওখানেই বিয়ে দেবো। ওদের মনের মধ্যে এটাই ছিল, মেয়ে যাতে বেশি বেচাল না করে, হট করে পালিয়ে না যায়, তাই জন্য মেয়েকে একটু সান্ত্বনা দিয়ে রাখলো। আমরা ভাবনা চিন্তা করছি, ওই ছেলের বাড়িতেও জানিয়ে দিয়েছি যে আমরা ভাবনা চিন্তা করছি, তো জানুয়ারির ডেটটা ফাইনাল না, মেয়েটাকে বলা হলো, মোটামুটি কথা হয়েছে, এখনও ফাইনাল না। মেয়েটা বাড়ির লোকের কথা বিশ্বাস করে নিল যে না বাবা যখন বলছে নিশ্চয়ই বলেছে যে বিয়েতে মেয়ের আপত্তি আছে, হয়তো ডেট ফেট পেছাবো এরমভাবে কোনো কিছু দিয়ে তাদের ম্যানেজ করে রেখেছে।
কিন্তু আসল সত্যি এটাই, মেয়েটির বাবা সেই ছেলেটির বাড়ি মানে যেখানে সম্বন্ধ করা হয়েছে সেখানে কোনো ফোনই করেনি, কোনো যোগাযোগই করেনি। এরপর যেটা হয়, মেয়েটিকে বিয়ে করবে বলে এবার কিছু কিছু সময় যখন এগোচ্ছে, মেয়েটির বাড়ি থেকে যখন জিনিসপত্র কেনা টুকটাক টুকটাক করে কিনছে, মেয়েটির মন তো কুগাইছে যে না, বিয়ে পেছলে তাহলে এরকম কেনাকাটা করছে কেন, বা যদি তাদের কিছু বলে আটকে রাখে তাহলে কেনাকাটা করছে কেন। তো এটা বেশি দিন গেল না, মেয়েটি জানতেই পেরে গেল যে সেখানে বিয়ে তার ফাইনাল হয়েই আছে। কোনো রকম কথা তার বাবা মা বলেনি, তো সেইখানে মেয়েটির সঙ্গে তার মা বাবার খুব কথা কাটাকাটি। প্রথমবার মেয়েটি তার বাড়ির এগেনস্টে গিয়ে বেশ অশান্তি করে। মেয়েটির বাবা মা বলে, তোমাকে তুমি ঝামেলা করবে, অশান্তি করবে বলে আমরা কিছু বলতে চাইছিলাম না, তোমার বিয়ে ওখানেই হবে, এখানে আমাদের পছন্দ না, কারণ ছেলেটি এখনও চাকরি পায়নি, কবে পাবে জানি না, তার জন্য আমি একজন ভালো সম্বন্ধ হাতছাড়া করতে পারবো না, ব্যাস এইটুকুই কথা। তো মেয়েটি নানাভাবে বোঝাবার চেষ্টা করে, চাকরিটা সব না, আজ না কাল পেয়ে যাবে, সারা জীবন কি কেউ বেকার থাকবে, কিন্তু কোনো কথায় কোনো লাভ হয় না। এরপরে ছেলেটিকে সে জানায়, ছেলেটির বাবা মা খুব তাড়াহুড়ো করে, যেহেতু দেখছে ছেলেকে তারা প্রচণ্ড ভালোবাসে, ছেলে ওখানে বিয়ে করতে চাইছে, মেয়েটিকেও তাদের বেশ পছন্দ হয়েছে, তার থেকে বড় কথা ছেলে পছন্দ করেছে। তো ছেলের বাবা মা হয়েও তারা কিন্তু যে না, তাহলে একটা কাজ করি, জবে চাকরি পাবি। উনি খুব তাড়াহুড়ো করে একটা দোকান কিনে দেন যে তুই এখন একটা বিজনেস কর, অন্তত বিজনেসটা দেখি বিয়েটা হয়ে যাক, তারপর যখন তুই চাকরি পেয়ে যাবি ওখানে একজন কাউকে লোক রেখে দেওয়া হবে, সে দোকানটা দেখবে, তুই না সন্ধেবেলা সে দোকানে বসলি, চাকরি থাকলেও আসলে দুটোই থাকবে, সুবিধাই হলো। খুব সুন্দর ডিসিশন, সেটা মেয়ের বাড়িতে জানানো হলো। কিন্তু মেয়ের বাবা মার মাথায় ঢুকে আছে সরকারি চাকরি, অত ভালো পাত্র, এখানে দোকান খুলে বসবে, সে দোকান চলবে কি চলবে না তার নেই ঠিক, মানে টোটালি এদের নেগেটিভ মাইন্ডসেট। কিছুতেই তারা মেয়ের কথা বা সেই ছেলেটির পরিবার এত চেষ্টা করছে, কোনোভাবেই সম্ভব না। ছেলেটির বাবা দোকানও কিনে ফেলে, দোকান কিনে দোকানটা বেশ রং টং করে রেডি করারও ব্যবস্থা করা হয়, সুন্দর করে দোকানটা সাজানো হবে, ইলেকট্রনিক্সের দোকান, আশা করে ভালোই চলবে। সমস্ত যখন ঠিকঠাক হয়ে গেল, তখন মেয়েটির বাবা ছেলেটির বাড়িতে ফোন করে বলছে, আমার মেয়েকে ওখানেই বিয়ে দেবো, আপনারা দোকান টোকান কিনছেন কিনুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো এটা ভেবে যেন কিছু করবেন না। আপনারা আপনাদের দোকান কিনবেন, ছেলেকে বিজনেস করে দিচ্ছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা কোনো মতামত দেবো না, কিন্তু অবশ্যই যেন আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে এটা ভেবে কিছু করবেন না, কারণ আমার মেয়ের এখানে বিয়ে দেবো না। তো প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়ে, প্রচুর চেষ্টা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না। মেয়েটির বাবা বেগতিক দেখে কি করে, জানুয়ারি মাসের আগেই, মানে মোটামুটি অক্টোবর নাগাদই, মেয়েটির যেখানে সম্বন্ধ হয়েছিল, রেডি ছিল আর কি, সেখানে মেয়েটির রেজিস্ট্রিটা করিয়ে দেয়। কেন ওনার মনে হচ্ছিল মেয়েটি যদি পালিয়ে যায়, যেতেই পারে, ছেলের বাড়ি যখন রাজি আছে, পালিয়ে গিয়ে ওদের বাড়ি থাকবে, কোনো তো আপত্তি হবে না। তো উনি এখন রিস্ক নিলেন না, উনি যেখানে সম্বন্ধ দেখেছিলেন আগে রেজিস্ট্রি করিয়ে দিলেন, যে আমরা রেজিস্ট্রিটা আগে করে নিতে চাই, বিয়ের সময় বড্ড দেরি হয়ে যায়, রেজিস্ট্রার আসতে নানা রকম বলে টলে। তো ছেলেটির বাড়ির লোকও তারা রাজি হয়ে গেছিলো, মেয়েটির রেজিস্ট্রি বিয়ে হয়ে যায়। মেয়েটির রেজিস্ট্রি বিয়ে হওয়ার পরই মেয়েটি যখন ওই ছেলেটিকে জানায় যে সব শেষ, আর কিছু করার নেই, রেজিস্ট্রিও হয়ে গেল, আর আমাদের এই জীবনে হলো না, তো ছেলেটি মর্মান্তিকভাবে ভেঙে পড়ে। মেয়েটি তো ভেঙে পড়ে, ওই ছেলেটিও ভেঙে পড়ে। ঠিক দুর্গাপুজোর চতুর্থীর দিন ছেলেটি সুইসাইড অ্যাটেম্প্ট করে, নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুর্গাপুজো যেখানে সারা পশ্চিমবঙ্গ আনন্দ করছে, সবাই করছে, ছেলেটির বাড়িতে একটা শোকের পরিবেশ। সে খবর মেয়েটির পরিবারে যায়, কান্নাকাটি করতে করতে মেয়েটি তার ফ্যামিলি নিয়ে আসে। তো সেখানকার লোকেরাও খুব রাগারাগি করে যে এ কী করলেন, আপনাদের ছেলেটি মারা গেল। তো সে মেয়েটির বাড়ির লোকও খুব একটু ইনফ্লুয়েন্সার, মেয়েটিকে নিয়ে তারা চলে যায় তাড়াহুড়ো করে। তারপর থেকে মেয়েটিকে মোটামুটি একদম চোখে চোখে বাড়ির লোক রাখে যে এই যেন এরকম কোনো কাণ্ড না ঘটায়, ওকে দেখা দেখি। এবং এরপর কটা মাস খুব মনের দুঃখেই মেয়েটির কেটেছে, এবং কোনো রকমে মেয়েটির জানুয়ারিতে বিয়ে ঠিক হয়ে যায়। ততদিনে বিয়ের আগে যেখানে সম্বন্ধ হয়েছিল সেই
বাড়িতে একটা হালকা জানানো হয়েছে যে ওর একটা কলেজের বন্ধু, ভালো বন্ধু মারা গেছে, একটু দুঃখ। নাহলে তার বাড়ির লোকেরা বলেছিল আরও কিছু রিলেটিভ আসবে, মেয়েটিকে দেখবে বিয়ের আগে। তো তখন যখন ওরা মেয়েকে দেখাতে চাইছে না বা ছেলের বাড়ির লোক বারবার আসুক চাইছে না, তখন তাদের যাতে সন্দেহ না হয় একটু হালকা করে জানিয়ে দিল। বলো ঠিক আছে, কেউ মারা গেছে, খারাপ লাগতেই পারে। তো সেখানে যে এত কিছু সেই ছেলেটির বাড়ির লোকও কিন্তু জানতো না, বা জানাবেই বা কেন, এরা জানালে তো ওরাও বিয়ে ক্যান্সেল করে দেবে। জানুয়ারি মাসে ছেলেটির সঙ্গে, মানে যার সঙ্গে সম্বন্ধ হয়েছিল মেয়েটির, নির্দিষ্ট দিনেই বিয়ে হয়ে যায়। তো যে ছেলেটি মারা গেল তার পরিবারের লোকেদের কাছ থেকে প্রচুর, কি বলবো, অনেক অভিশাপ করে এরা, পুরো পরিবারটা, যে এর জন্য আমার ছেলেকে আমরা হারালাম, ছেলে চলে গেল আমার জীবন থেকে। কিছু করার থাকে না, সব কিছু শেষ। এইবার যেটা হয়, আস্তে 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 বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী, স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয় তেমনই, কিন্তু স্বামী বুঝতে পারছে আমার স্ত্রী পুরোপুরি আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করছে না, বা তাতে স্বামীর কিছু এসে যায় না। সে একটু আত্ম অহংকারী টাইপের ছেলে, তার স্ত্রীর কি ভালো লাগে না লাগে জানার কোনো প্রয়োজন নেই। এভাবে তাদের জীবন চলছে। কিন্তু মেয়েটি বারবার কিছুদিন বাদে থেকে ফলো করতে শুরু করলো। তার হাজব্যান্ড, একটা কি অনুষ্ঠান ছিল বাপের বাড়িতে, সেখান থেকে ঘুরে আসার পর থেকেই হাজব্যান্ডের মধ্যে কিছু পরিবর্তন সে দেখতে পায়। কীরকম পরিবর্তন? হাজব্যান্ডের কথাবার্তার মধ্যে যেন খুব চেনা চেনা একটা ভাব দেখতে পায়। মনে হয় যে এরমভাবে কথা কে বলতো, কেউ যেন বলতো। তখন ওর বুকটা কেঁপে ওঠে। তখন ওর মনে, আচ্ছা আমি তোকে খুব ভালোবাসতাম, তাই হয়তো আমি ওর ছায়া এনার মধ্যে খোঁজার চেষ্টা করছি। যদিও দুটোর স্বভাব পুরো আলাদা। যে ছেলেটিকে সে ভালোবাসতো তার মতন ছেলে হয় না, এত শান্তশিষ্ট মার্জিত ছেলে। আর যার সঙ্গে তার বিয়ে হয়েছে সে একদম ঔদ্ধত্যপূর্ণ একজন মানুষ। বিয়ে করেছি ঠিক আছে, ওয়াইফ বাড়িতে থাকবে, সংসার করবে, ভবিষ্যতে সন্তানাদি প্রতিপালন করবে, এটাই। স্ত্রীর আলাদা কোনো সম্মান, স্ত্রীকে আলাদা কোনো জায়গা স্থান দেওয়া, সেসব কোনো তার দরকার নেই। তবু যেন স্বামীর আচরণে, বিয়ে হয়েছে কিছুদিন হয়েও গেছে, মোটামুটি জেনে নিয়েছে তার স্বামী কেমন, তারপর তার আচরণের এরকম পরিবর্তন দেখে মেয়েটিটা খুব অবাক হতো। কারণ বিয়ের সময়, বিয়ে আর অষ্টমঙ্গলের সময়টুকুর মধ্যে ছেলের বাড়ির লোক মোটামুটি জেনে গেছিলো যে মেয়েটির একটা প্রেম ছিল, সেই ছেলেটি মারা গেছে, তার জন্য দুঃখিত। ওরা যেটা বন্ধুর কথা বলেছে সেটা নর্মাল বন্ধু না, ওটা একটা বয়ফ্রেন্ড ছিল। তো এটাতে কি হয়েছিল, ছেলেটি এবং তার পরিবার মেয়েটিকে প্রায় কিন্তু কথা শোনাতো, তোমার তো সম্পর্ক ছিল, তোমার তো আমাদের তো বলা হয়নি, আমরা তো জানলে বাবা এগোতাম না। তো মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতো। একেতে তার এই বিয়েতে মন ছিল না, তারপর সে নতুন পরিবারের ওপর, তার মা বাবার ওপর তার খুব রাগ তো আছেই। তার ওপর সে আত্মহত্যা করতে পারেনি, কারণ ছোটোবেলা থেকে শিখে রেখেছে আত্মহত্যা মহাপাপ। সবাই চাইলে সব কিছু, আর আত্মহত্যা করা কখনোই ভালো কাজ নয়। জীবন যুদ্ধ এসে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখানে এসে দেখলো উল্টো চিত্র। সবসময় তাকে কথা শোনানো হচ্ছে, হাজব্যান্ডও তাকে কথা শোনাতে ছাড়ছে না। তো এরকম একটা সিচুয়েশানে যখন সে দেখলো তার স্বামীর মধ্যে পরিবর্তন, ভালোভাবে মিষ্টিভাবে কথা বলছে, এবং তার কথায় কেমন একটা চেনা চেনা ছন্দ পাওয়া যাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে যে না, এ সে না, যার সঙ্গে আমার বিয়ে হলো সে না, এ যেন সে যাকে আমি ভালোবাসতাম, তার মতন লাগছে। মেয়েটি নিজেকে বোঝাতে শুরু করে যে না, এরকম কোনো বিষয় না। তারপর আস্তে আস্তে যত সময় কাটতে থাকে, ওরা একসঙ্গে বেড়াতে যায়, দিনের পর দিন একসঙ্গে থাকতে শুরু করে। তো অনেক কিছুতে মেয়েটি সে আগের ছেলেটির সঙ্গে তার স্বামীর মিল পেতে শুরু করে। পছন্দের রং থেকে, পছন্দের খাবার থেকে, কথাবার্তার, যে ওই ছেলেটি যেমন মহিলাদের সম্মান করতো, সেই রকম একটা সেন্স মেয়েটি ফিল করতে শুরু করে যে না, আগে যেমন স্বামী হিসাবে তার ওপর একটা জোর খাটাতো, নানাভাবে কথা শোনাতো, এ যেন সে না, এ যেন আগের জন। তো এই পরিবর্তনটা আস্তে আস্তে ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে এরম হঠাৎ কেন হলো। দুজনকে তো চেনে না, ও তো ওকে চেনে না, বা ওর সম্পর্কে আমার সঙ্গে এমন কোনো স্বামী বন্ধুত্ব হয়নি যে আমি তা আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে তাকে গল্প করব। সম্ভবই না, পসিবলই না কথা বলা।
এমনিই তারা জেনে এমনি কথা শোনাচ্ছে, তো সেখানে সে কী করে তার মতো বিহেভ করছে। বেশ কিছুদিন চলার পর ওর হাজব্যান্ড হঠাৎ একটু অসুস্থ ফিল করে, এবং অসুস্থ ফিল করার পর বিভিন্ন রকম টেস্ট হয়, সব কিছু হয়, কোনো রোগ যখন ধরা পড়ে না, তার শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটিকে বলে যে বউ একদম অপয়া, 6 মাস হয়নি বিয়ে হয়েছে, এখনই এমন একটা অসুখ করলো, ছেলেটি দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে, খেতে পারছে না, যা খায় বমি করে দেয়, এই বউ ভালো হয়নি, একদম বাজে বউ। তখন আবার যে ছেলেটি মারা গেছে তার প্রতি আবার তারা সহৃদয় সম্পন্ন হয়ে গেছে, যে তার সঙ্গে সম্পর্ক থেকেই সে মারা গেল, আর আমার ছেলের সঙ্গে তো বিয়ে হয়ে গেছে, না জানি আমার ছেলের কি ক্ষতি হবে। এরকম বেশ কিছুদিন চলার পর তার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো একজন তন্ত্র সাধকের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে চায় যে কি এমন ব্যাপার, আমার ছেলে এমন অসুস্থ হচ্ছে কেন। তিনি বলেন আমাকে খুঁটিয়ে দেখতে হবে, কেন ছেলের রাশি কৃষ্টিতে তো কোথাও কোনো অসুখ বিসুখ বা এরকম কোনো কিছু চিহ্ন নেই, বিবাহিত জীবনও সব কিছু ঠিক আছে। তো সমস্ত কিছু ঠিক থাকার পর এমন যেমন হচ্ছে, তখন জানতে হবে কোনো সুপার ন্যাচারাল কোনো কিছুর কারণে হচ্ছে। তারপর যখন তিনি সাধনা করেন এবং তিনি যখন জানতে পারেন যে এটা আর কিচ্ছু না, যে ছেলেটি মারা গেছে তার আত্মা এই তার হাজব্যান্ডের ওপর ভর করেছে, এবং তিনি প্ল্যানচেট, মানে সাধারণভাবে যেটা বাচ্চা ছেলেরা মেয়েরা বাড়িতে বসে করে, এই প্ল্যানচেট না, তন্ত্র সাধকরা যেভাবে মৃত আত্মার সঙ্গে কথা বলে সেই রকম পদ্ধতিতে তিনি ওই আত্মাকে ডাকেন এবং ডেকে জিজ্ঞেস করেন যে তুমি এই মেয়েটির স্বামীকে বা আমার শিষ্যকে কেন তুমি ধরে রেখেছো, তার শরীরে কেন তুমি বসবাস করছো, সে তো অসুস্থ হয়ে পড়ছে। তখন সে বলে আমি ওনার ক্ষতি করব বলে ওকে ধরে রাখিনি, আমি ওকে খুব ভালোবাসি, মানে স্ত্রীর কথা বলছে, আমরা একসঙ্গে থাকতে চেয়েছিলাম, এবং আমি মারা যাবার পর আমার তো কোনো গতি হয়নি, আমি চেয়েছিলাম মৃত্যুর পরও ওর সঙ্গে সঙ্গেই থাকবো, ও বিয়ে করে সুখে থাক শান্তিতে থাক, সেটাই চাইছিলাম। কিন্তু ওর স্বামীর ওর প্রতি খারাপ ব্যবহার আচরণ আমি দেখতে পাচ্ছিলাম, কেন আমি তো ভ্রাম্যমান, এখন যে কোনো জায়গায় চলে যেতে পারি, আমার বড্ড কষ্ট হচ্ছিল। তাই ওরা যখন ওর বাপের বাড়িতে এসেছিল স্বামী স্ত্রী, তখন আমি ওই হাজব্যান্ডকে ধরে নিই আর কি। তারপর থেকে আমি শরীরে বসবাস করি এবং আমি যেভাবে চাই, যেভাবে তাকে ভালো রাখতে চেয়েছিলাম, তার সঙ্গে ভালো ব্যবহার করতে চেয়েছিলাম, তবে সেটাই মেয়েটির সঙ্গে করি। ছেলেটার ক্ষতি করা আমার ইন্টেনশন না, আমি মেয়েটাকে ভালো রাখতে চাই। তখন সেই তান্ত্রিক বলেন না না, তোমাকে অত ভালো টালো রাখতে হবে না, তোমার আত্মার মুক্তির জন্য তুমি কী কী চাও বলো, তোমার বাড়ির লোককে বলবো গয়ায় পিণ্ডদান করতে, কিন্তু তুমি মুক্তি নিয়ে নাও, কারণ তোমার দেহতে ধরে রাখা, যেহেতু তুমি একজন অপশক্তি, তার ক্ষতি হচ্ছে, তার শরীর ক্ষতি হচ্ছে, তুমি কি চাও মেয়েটি অকালে তার কোনো ক্ষতি হোক? ছেলেটি এত ভালোবাসত, ছেলেটির আত্মাও তো তাই, যে মানুষকে যেমন সে বেঁচে থাকতো যায়, মারা গিয়েও সে একই রকম। অনেকে বলে যে মারা যাবার পর আত্মার পরিবর্তন হয়, এক থাকে না, কিন্তু এই ঘটনা অন্য কথা বলছে। বেঁচে থাকতো তার যেমন ভালো মানসিকতা ছিল, যেভাবে সে মেয়েটিকে ভালোবাসতো, মারা যাবার পরও তার কোনো পরিবর্তন হয়নি। সে মেয়েটিকে সেভাবেই ভালোবাসতো, তাকে ভালো রাখতে চেয়েছিল। কিন্তু সেই তন্ত্র সাধক যোগাযোগ করে বাড়ির লোককে বলে, সমস্ত বিষয়টা বলে যে এরকম ব্যাপার, সেই মেয়েটির পুরনো প্রেমিক আপনার ছেলেকে ধরে রেখেছে, তার জন্য ছেলেটি অসুস্থ হয়ে পড়ছে। তো সেটা জানার পর তো বাড়িতে তুলকালাম কাণ্ড, মেয়েটিকে তো প্রায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। তন্ত্র সাধক বলে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কিন্তু হিতে বিপরীত হবে, কারণ তার ছেলেটির আত্মা কিন্তু মেয়েটিকে ভালো রাখতে চায়, সুখে রাখতে চায়। তো ওকে কোনো কষ্ট দেখলে তো সে আপনার ছেলেকে তো ধরে আছে, এখন যা ইচ্ছা করে দিতে পারে। তো খুব বুদ্ধি করে ট্যাক্টফুলি কাজ করতে হবে। বাড়ির লোক বলে কি, বলে মেয়েটিকে বলুন যোগাযোগ করতে তার পুরনো প্রেমিকের বাড়ির লোকের সঙ্গে, এবং তারা যদি আত্মার শান্তি কামনা করে এবং পারলে মেয়েটিও যদি যায়, ওকে ছেড়ে দিন, গয়ায় পিণ্ডদান করুক, আত্মার শুদ্ধিকরণের ব্যবস্থা করুক, তাহলে আপনার ছেলেও মুক্তি পাবে, সেও মুক্তি পাবে, সমস্ত সমস্যা মিটে যাবে। তারপরে এই বউকে আপনি বাড়িতে রাখবেন কি রাখবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
বাড়ির লোকের এটা খুব ভালো লাগে যে হ্যাঁ সত্যিই তো ঠিকই তো আছে, কেন মেয়েটির জন্য তো খুবই সমস্যা হচ্ছে। তো মেয়েটিকে তারা যাই বলে, হ্যাঁ তোমার স্বামীর ভালো তো তুমি চাও, তুমি যাও সেখানে গিয়ে কথা বলো। মেয়েটি ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই পুরনো প্রেমিকের বাড়িতে যায়, সেখানে গিয়ে তাকে অনেক কথা শুনতে হয়। তারা সন্তানহারা বাবা মা, তারা এইসব ঘটনা শুনে আমার ছেলে ভূত হয়ে তোমার স্বামীকে ধরেছে শুনে কার ভালো লাগবে? তারাও প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে, তাদের আত্মীয় স্বজনও প্রচণ্ড রিয়্যাক্ট করে। কিন্তু এইবার যে মেয়েটির বাড়ির লোক ছেলেটির বাড়ির লোককে অত অপমান করেছে, তারা এবার জামাইয়ের সুস্থতা এবং মেয়ের সংসারটা বাঁচানোর জন্য সেই ছেলেটির বাড়ির লোকের হাতে পায়ে ধরে, দেখুন আপনারা ব্যবস্থা করুন, যা হবার হয়ে গেছে, আমরা সারা জীবন আপনাদের পাশে থাকবো, ইত্যাদি ইত্যাদি। ওদের একমাত্র সন্তান ছিল ওই ছেলেটি, তার মৃত্যু। তবু তারা ছেলে বলে আপনার ছেলের আত্মা কষ্ট পাচ্ছে, মুক্তি পেলে ভালো থাকবে। তো ওদের ছেলের আত্মা কষ্ট পাচ্ছে মানে শুধুমাত্র ছেলের কথা ভেবে সেই বৃদ্ধ বাবা মা রাজি হন গয়ায় পিণ্ডদান করতে, এবং সেখানে সেই মেয়েটিও যান, মেয়েটির পরিবারও যায়, মেয়েটির শ্বশুরবাড়ি থেকেও যায়, মানে একটা সদল বলে গেছিল। সেখানে গিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করা হয় এবং আত্মার মুক্তি হয়। তো মুক্তি হয়ে যেদিন সমস্ত কিছু মিটে যায়, ওরা হোটেলে স্টে করছে, রাত্রিবেলা মেয়েটিকে ছেলেটি স্বপ্ন দেয় যে আমি তো চলে যাচ্ছি, তোমার স্বামীর শরীরে এতদিন আমি বসবাস করেছি, যদি কোনো ক্ষতি হয় তার জন্য ক্ষমা প্রার্থী, তবে আশা করি আমি যেভাবে ওকে রাস্তা দেখিয়ে গেছি ও বাকি জীবনটা তোমার সঙ্গে ভালো আচরণ করবে, তোমার ভালোর জন্য, আমি কোনো ক্ষতি করতে চাইনি। এরপর মেয়েটির স্বামী অনেক দিন অসুস্থ থাকে, আস্তে আস্তে শরীরের রিকভারি হয়, যেহেতু সরকারি চাকরি করতো তাই জন্য তার কোনো সমস্যা হয়নি, টাকা পয়সা সব দিক থেকে সব কিছু ঠিক ছিল। কিন্তু যখন সমস্ত শরীরে তার বল ফিরে এলো, আগের শরীরের জোর ফিরে এলো, তখন সে আবার আগের মতো খারাপ ব্যবহার করা মেয়েটির সঙ্গে শুরু করে দিল। এবার তার সঙ্গে বাড়ির লোকেরাও জোর পেয়ে গেল, মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যখন মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মেয়েটি তখন অন্তঃসত্ত্বা, এবং মেয়েটিকে নানা রকম আপনার মেয়ের চরিত্র খারাপ এটা ওটা বলে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়, এবং বলা হয় আমার ছেলেকে ছেড়ে দিন, দরকার হলে সন্তানকে ভূমিষ্ঠ করানোর কোনো দরকার নেই, আমরা টাকা দিচ্ছি, টাকা ফাঁকা নিয়ে আমার ছেলেকে মুক্তি দিন, আমরা ছেলের অন্য জায়গায় বিয়ে দেবো, ওই মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। সে আত্মা মুক্তি পেয়েছে, আবার যদি সে আবার ঘুরে আসে এসব আমরা বুঝি না, আমরা এত ঝামেলায় যেতেই চাই না। তো মেয়েটির বাড়ির লোক অনেক চেষ্টা করে, চেষ্টা করার পরও যখন কোনো কিছু লাভ হয় না, তারা মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে আসে। মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, তবে মেয়েটি সন্তান জন্ম দেয় এবং সন্তানকে নিয়েই মেয়েটি বাপের বাড়িতেই থাকতে শুরু করে। সব থেকে বড় কথা, তার স্বামী একবারের জন্য এসে তার সন্তানকে দেখা বা কিছু কোনো দায় দায়িত্ব কোনো কিছু পালন করেনি। যেটুকু টাকা তাদের দেওয়ার সেইটুকু টাকা ক্ষতিপূরণ দিয়ে তারা সম্পর্ক ত্যাগ করেছে। ছোট একটি বাচ্চা ছেলে নিয়ে সেই মেয়েটি জীবন কাটাতে থাকে। তারপরে প্রায় বছর 5 কেটে যাওয়ার পরে একদিন মেয়েটি খবর পায়, কারণ একদম শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না বললেই চলে, যে তার সেই স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে এবং পরিবারও লোকেরাও ভেঙে পড়েছে। তো মেয়েটি বলল যে আমি তো কখনো এরকম চাইনি, তারা তো দোষ দিয়েছিল আমার জন্য, তার ছেলে অসুস্থ, আমার জন্য এত কিছু, তা আমি চলে যাবার 5 বছর বাদে এমন কেন ঘটনা ঘটলো, আর তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। তো সে তার স্বামী আবার বিয়ে করেছিল কি করেনি সেসব আমরা জানতে পারিনি, তিনিও কিছু লেখেননি, তাই আমি কিছু বলতে পারলাম না। তবে কর্মের ফল যে ভালো হয় না, সে আত্মা মুক্তি পেয়েছিল কি পায়নি সেটুকু জানা যায়নি, হয়তো পেয়েছিল হয়তো বা পায়নি, সেই হয়তো শাস্তি দিয়েছে তার স্বামীকে, কিংবা তার স্বামী ও তার পরিবার তাদের কর্মফলের শাস্তি পেয়েছেন। তারা শুধু একা শাস্তি পাননি, শাস্তি পেয়েছে সেই মেয়েটি, তার পরিবারও, তারা যেভাবে একটা পরিবার থেকে তাদের সন্তানকে কেড়ে নিয়েছে, ইচ্ছাকৃত না হলেও প্রায় তাদের জন্যই ছেলেটি আত্মহত্যা করেছিল। ঘটনাটা খুবই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। ভৌতিক ঘটনা মানে কোথাও না কোথাও তো মৃত্যু আছে, মৃত্যু না হলে তো আত্মা দেহে থেকে বাইরে বেরিয়ে আসে না। আজকে কোনো কমেন্ট বক্স রাখছি না বন্ধুরা, খুবই খারাপ লাগলো ঘটনাটা।
খুবই কিছু বলার নেই। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন এপিসোড নিয়ে। ভালো থেকো তোমরা, খুবই ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমরা যারা চাইছো ঘটনা পাঠাতে, তারা অলৌকিক জোন 310@gmail.com অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এভাবে সঙ্গে থেকো। ধন্যবাদ। শুভরাত্রি।